রহস্য ও রোমাঞ্চের ঠিকানা ভূত কুঠিরে সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে শুনবেন সমীর সরকারের কলমে তারানাথ তান্ত্রিক ও বৈকুণ্ঠপুরের কালো ছায়া। আমাদের গল্পগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসাবে নিলেই হবে বুদ্ধিমানের কাজ। এর সাথে বাস্তবের কোনো মিল নেই, যদিও থেকে থাকে সেটা কেবলমাত্র গল্পের প্লট সৃষ্টির জন্য। আজকের গল্পটিতে থাকছে গা শিউরে ওঠা ভয়ানক এক পরিণতি আর এক রহস্যময় কাহিনী। তাই গল্পটিকে উপভোগ করতে একদম শেষ পর্যন্ত শুনতে হবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলি। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও বৈকুণ্ঠপুরের কালো ছায়া। গল্পের সূত্রধার আমি সুদীপ এবং পরিবেশনায় SD প্রোডাকশন। কিশোরীর দিকে তাকিয়ে বললাম, অনেকদিন তারানাথ তান্ত্রিকের গল্প শোনা হয়নি, বলো? একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল কিশোরী। সে যা বলেছ বলেই চায়ের কাপে চুমুক দিল। চায়ের দোকানে জনা দিনেক লোক আছে। আজ সন্ধ্যে থেকেই বাতাস দিয়ে বৃষ্টি শুরু হয়েছিল। মাঝে মাঝে আলো বন্ধ। এখন আলো আছে চারিদিকে, তবে সব দিক ভেজা ভেজা। গাছটার থেকে কতগুলো ঝিঁঝি ডাকার শব্দ কানে আসছে। দোকানের টিনের চালে এখনো টুপটাপ কখনো কখনো বৃষ্টির শব্দ ভেসে আসছে। গাড়ি ঘোড়া আজ তেমন নেই, লোকজনও কম। কিশোরী উদাস কণ্ঠে বলে উঠল, ঠাকুরমশাইয়ের বৈঠকখানা বলতে একটা আবেগ কাজ করে উঠল হঠাৎ। এমন নিরিবিলি রাতে আবছা আলোয় বসে তার সেই হাড়হিম করা গল্প। বিভূতি মাস তিনেক হলো বুঝি তার সাথে দেখা করতে চাই না। আমি মৃদু হেসে বললাম, সে তো হবেই, তার মধ্যে দুজনেই কাজের চাপে ছিলাম, আর তোমার আর আমারও তেমন দেখা হয়নি। বরং চলো আজই যাই। অবশ্যই, চলো বেরিয়ে পড়ি। এই তো প্রায় 3 মাস। বটতলায় সেই দোকানে যেতে লোকটা হাঁ করে তাকিয়ে পড়ল, আপনাদের এই পথে অনেক দিন দেখিনি। হ্যাঁ, আজ অনেকদিন আসিনি। শুনুন, ওই বেগুনি আর সিঙ্গারাগুলো দেবেন তো। আমি কথাটা বলেই দেখি পাশে কিশোরী নেই। এই লোকটা কোথায় গেল কে জানে। অন্তত 7টা বেজে গিয়েছে। এখানেই দেরি করলে যাব কখন আর ফিরবই বা কখন? আরে চলো এবার। তাকিয়ে দেখি তার হাতে 2 প্যাকেট পাসিং শো। আরে অনেকদিন যাই না যে, লোকটা না জানি কত ভাবছেন। দরজা খুলতে এসে চারি তো অবাক। আরে আপনারা আসুন আসুন কাকা বাবু, আসুন। ওর হাতে প্যাকেটগুলো দিয়ে বৈঠকখানার দিকে যেতেই খাবারও বৃষ্টি শুরু হলো ছমছম করে। বৈঠকখানার মাঝে জ্বলতে থাকা ল্যাম্পের আলো মৃদু কেঁপে কেঁপে উঠছে। লোকটাকে অনেকদিন পরে দেখলাম, মুখে সেই সরলতা। আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আরে অনেকদিন বাদে তো। প্রণাম করলাম আগে। ঠাকুর মশাই, আপনাকে অনেক মনে পড়েছে, বলে বোঝাতে পারবো না। গল্প করছিলাম, চারি ঠিক এমন সময় ওর চা নিয়ে এলো, সাথে মুড়ি মাখানো চপ দিয়ে। বৃষ্টির রাতটা পুরো জমে গেল। এইসবের মাঝেই কিশোরী কথাটা তুলল, বরং একটা গল্প শুনেই আজ বাড়ি ফিরব। অনেকদিন এমনিতেও গল্প শোনা হয়নি। একটু সময় নিয়ে কিছু ভাবলেন ঠাকুর মশাই। তারপর স্মিত হেসে বলে উঠলেন, তবে চলো, এমন একটা বর্ষার দিনেরই গল্প তোমাদের বলি। আমরা দুজনেই চোখ কান খোলা রেখে তাকিয়ে রইলাম তার দিকে। চারি এসে বসেছে ঘরের এক কোণে। আজ সেও গল্প শুনবে। বৃষ্টির দাপট বেড়ে গেল।
চারিদিকে বৃষ্টির শব্দে আলাদা একটা প্রকৃতি এমনিতেই সৃষ্টি হয়েছে। তার উপর ঠাকুরমশাই তার ঝুলি থেকে দুর্দান্ত একটা গল্প শুরু করলেন। বুঝলে, আমি বোধ করি সেবারের উত্তরের দিকেই গিয়েছিলাম। আবার বর্ষার কারণে পাহাড়ে খুব বেশি দিন আর থাকা হলো না। ধস নামার একটা ভয় থাকে। চারিদিক প্রায় জলমগ্ন। ট্রেনে করেই ফিরছিলাম। পথে আমার কামরা ফাঁকা হয়ে গেল। রইল কেবল একজন যুবক। যুবকের বয়স ওই 30-এর কাছাকাছি হবে। ট্রেনে 3-4 ঘন্টা কাটানোর পর আমি আর সে বাদে ওই কামরায় আর কেউই রইল না। চারিদিকে যে বৃষ্টি, কেউ কি আর কোথাও যাবে? দরকার বাদে কেউই কোথাও যায় না। তার ওপর উত্তরের বৃষ্টি মারাত্মক। একবার শুরু হলে সে শেষ হতেই চায় না। একবার তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় যাবে? সে ভাবুক মুখটা তুলে বলল, আগে বৈকুণ্ঠপুর চেনেন? চেনেন বলতে শুনেছি বই কি, ট্রেনে আসার সময় স্টেশনও দেখেছি, এই আর কি। যুবক মৃদু হাসল। আপনি কোথায় যাবেন? আমি তো পাহাড়ে এসেছিলাম, এইবার ফেরার পালা। বৈকুণ্ঠপুর আসার আগে আর কোনো কথাই হলো না আমাদের। বৈকুণ্ঠপুর স্টেশনে ট্রেন দাঁড়ালো রাত 10টা নাগাদ। যুবক এসে বলল, আসি তাহলে। বলেই একটা হাসি দিয়ে নেমে গেল। ট্রেন এগোলো না। শুনলাম ট্রেন ঘন্টা 5 মতো এখানে দাঁড়িয়ে যাবে, পথের কোনো এক সমস্যার কারণে। ওই ট্রেন বাদে রাতে আর কোনো ট্রেনও নেই, নইলে অন্তত সেটাতে চেপে চলে যেতাম। ট্রেন থেকে নামতে হলো ওই অগত্যা। দেখি বেশ জোছনায় ভাসছে। স্টেশনের ঘরগুলোর ওপর বিশাল দুটো বট গাছ। তার ডালেই কখনো কখনো পাখি ডানার ঝাপটার শব্দও শোনা যাচ্ছে। মিনিট 30-এর বেশি এদিক সেদিক ঘুরে স্টেশনের বিশ্রামাগারে গিয়ে তাকাতেই দেখি ওখানেই বসে আছে সেই যুবক। আমায় দেখে অবাক হয়ে বলল, আপনি? আমি ক্লান্ত স্বরেই বললাম, ট্রেন লেট, শোনোনি? না তো। কিন্তু তুমি বাড়ি না ফিরে এখানে থেকে যাচ্ছ যে? রাত তো তেমন নয়, ওই তো গরুর গাড়িও চোখে পড়ছে। যুবক চারিদিকে একবার চোখ বুলিয়ে ফিস ফিস করে বলে উঠল, আমাদের গ্রামে ভয় আছে বুঝলেন, আমি তাই যেতে পারলাম না। ঘন্টা 5 তো লেট। আপনি এখানে বরং বসুন। বসতেই সে বলল, আপনার পরিচয় তো জানা হলো না। আমি গঙ্গারাম ঘোষ। নমস্কার। আর আপনি? আমি আমার নামটা বলতেই সে পা ছুঁয়ে প্রণাম করল। নমস্কার ঠাকুরমশাই, নমস্কার। আমার প্রণাম নেবেন। তার কথার মধ্যে রহস্য রহস্য একটা গন্ধ পেয়েছি বলেই সেই কথাটা শোনার জন্য আমি একটু উদ্বিগ্ন হয়েই উঠেছি। অবশ্যই তোমরা তো জানোই আমার সেই উদ্বিগ্নতা আমায় ঠিক কোন কোন জায়গায় নিয়ে গিয়েছে। তাই জিজ্ঞেস করলাম, তোমার গ্রামে কিসের সমস্যা গঙ্গারাম? গঙ্গারাম চারিদিকে একবার দেখল। আকাশ এখন বেশ মেঘাচ্ছন্ন। বিশ্রাম ঘরের কক্ষে বেশ লোকের ভিড়ও রয়েছে। দূরে বন থেকে রিনরিনে একটা শব্দ এক নাগাড়ে ভেসে আসছে। গঙ্গারাম ফিস ফিস করে বলে উঠল, সে অনেক ভয়ঙ্কর ঘটনা ঠাকুরমশাই। আমায় আরো বেশি করে যেন কৌতূহলের মুখে ফেলে দিল সে। ভাবুক কণ্ঠেই বলে উঠলাম, সে কেমন? তারপর তার কথাটা আমায় বেশ বিস্মিত করে দিল বটে। মাঝরাতে ভীষণ বাজে রকমের এক কান্না শোনা যাচ্ছে। যে কেউ সেই কান্নার শব্দ ধরে এগিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কদিনে কতজন মরেছে তার ঠিক নেই। আমি তো কাজের সূত্রে বাইরে থাকি। এইসব দেখে আমার স্ত্রী আর পুত্র ভয় পেয়েছে। অনেক দিন তারা আমাকে কিছু বলেনি, কিন্তু পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে উঠেছে যে কাজেই আর আমায় চিঠি না করে তাদের উপায় রইল না।
আমার স্ত্রী বলেছে যদি রাত্রে এসে আমি স্টেশনে নামি তবে রাতে না ফিরতে, আমি যেন থেকে যাই সকালের আলো ফোটার আগে অবধি। তারা সব ভালো আছে তো এমনি? ঠাকুরমশাই, সেই চিন্তায় তো আমিও আছি। সবটা কি আর বলবে, গেলেই দেখতে পাবো। আমার তো খুব ভয় করছে, গিয়েই বা কি করব বলুন তো। আমি তো সাথে করে কোনো সমাধান নিয়ে যেতে পারছি না। আমি মৃদু হেসে বললাম, আমি মনে করি দেবাদিদেব মহাদেব এই কারণে এই একটা বিপত্তি আজ নিয়ে এসেছে আমার যাত্রাপথে। যুবক অবাক হয়ে বলল, অর্থাৎ? আমি বললাম, উনি চান যে তোমার সাথে আমার দেখা হোক। আমি একটিবার ওখানে যেতে চাই গঙ্গারাম, একবার চেষ্টা করতে পারি, যদি কোনোভাবে সফল হই এই সমস্যার কিনারা বের করতে। গঙ্গারামের চোখ দিয়ে জল বেরিয়ে এলো, আমার পায়ে হাত রেখে বলল, আপনি সাক্ষাৎ ভগবান ঠাকুরমশাই, ভাগ্যিস আমাদের দেখা হলো। যাক, এবার আমি নিশ্চিন্ত হতে পারলাম বটে। সকালে একটা গরুর গাড়ি ডেকে আনলো সে। দুজনে মিলে চেপে বৈকুণ্ঠপুরের ভেতরের দিকে অগ্রসর হলাম। দিনে সবকিছুই কেমন নতুন লাগছে। বড্ড বেশি লাল সেগুন গাছ এইদিকে, পথের দুধারে শাল সেগুন গাছের সমারোহ। বনের মাঝে দিয়ে সরু পথ। গঙ্গারাম বনের দিকে দেখিয়ে বলল, ঠাকুরমশাই, এই বনটার নাম বনদেবীর বন। বিশেষ কোনো কারণে কি গঙ্গারাম? হ্যাঁ, চলিত আছে বনদেবী নিজে এই বন সুরক্ষিত রাখেন। উনি এর সুরক্ষা কবচ। আমি অবাক হয়ে বললাম, উনি এই বনে আছেন? আমরা তো গল্প শুনেছি কেবল, গভীর বনে কাঠ কাটতে গেলে অনেকেই তার উপস্থিতি নাকি বুঝতে পেরেছে। গভীর থেকে গভীরে গেলে নিস্তব্ধ এলাকা জুড়ে নূপুরের শব্দ কানে আসে, কারণ নিঃশ্বাসের শব্দ কানে আসতে থাকে। আমি অভিভূত হয়ে বন দেখছিলাম, অবাক হয়ে বললাম, ভারী অদ্ভুত তো। তার বাড়িতে পৌঁছাতেই ছুটে এলো তার স্ত্রী লক্ষ্মী দেবী, সাথে তার বছর সাতের সন্তান নিত্যানন্দ। সারা রাস্তার ক্লান্তি আমার দুই চোখে ধরা দিল। কিছুতেই যেন নিজের চোখকে আর আটকে রাখতে পারলাম না। ঘুমে ঢুলু ঢুলু করতে লাগলো। চার কিছু জল খাবার খেয়ে আমি শুয়ে পড়লাম। এই ছিমছাম গোছানো বাড়ির ভেতরে বেশ কতগুলো ঘর। আমার জন্য একটা ঘর তাড়াতাড়ি খুলে দিয়ে পরিষ্কার করছে লক্ষ্মী। ঝমঝম একটা আওয়াজ পেলাম। মনে হলো গভীর বনের গভীরতার ভেতরে কেউ ঘুরছে নূপুরের শব্দ তুলে তুলে। সারা বন আধারে ছেয়ে গেছে। আমি চিৎকার করে বললাম, কে কে ওখানে? একটা চাপা হাসি এবার আমার কানে বাজলো। আমি শেষ করে দেব তোদের। ধরপড় করে ঘুমটা ভেঙে গেল। উঠতেই দেখলাম বৃষ্টি শুরু হয়েছে বাইরে, সন্ধেও নেমেছে। এই ঘরে একটা লণ্ঠন জ্বলছে, এছাড়া সারা ঘর কেমন আবজা আলোয় আলোকিত। চারিদিকে বৃষ্টির শব্দ বাদে আর কোনো শব্দই নেই, যেন ঘুমিয়ে আছে গোটা বৈকুণ্ঠপুর। কেউ কোথাও জেগে নেই। আমি যেন আটকে আছি এমন একটা ঘুমন্ত রাজ্যে। ঠাকুরমশাই, উঠেছেন? আচমকা এই কথা আমায় চমকে দিল। তাকিয়ে দেখি দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে গঙ্গারাম। আমি উঠে বসতেই কাছে এলো। ঘুমিয়ে গিয়েছেন বলে ডাকিনি, উঠুন, রাত জেগে গিয়েছে, এবার খেতে হবে। ওইটুকু সময় ঘুমিয়ে গেছিলাম বলে রাতে আমার আর ঘুম হলো না। রাতের দিকে বৃষ্টির দাপট কিন্তু কমে গেল। খুব তাড়াতাড়ি সারা গ্রামও ঘুমিয়ে গেছে। কোনো রকম কারোর কোনো সারা শব্দ নেই। আমি বাড়ি থেকে বেরিয়ে উঠোনে পা রাখতেই দেখি একটা মেয়ে আবছা আলো আঁধারে দাঁড়িয়ে আছে। জোছনা না হলে তাকে চেনা যেত না, কিন্তু স্পষ্ট তার গায়ে জোছনা পড়ছে বলে চেনা যাচ্ছে। পরনে একটা সবুজ শাড়ি, যেটা হাঁটুর ওপর থেকে পরা, সাথে
আঁচল গুজে রাখা কোমরে। আপনার তো বড্ড সাহস আছে। এই ভয়ের রাতে আপনি এমন জেগে আছেন যে। একটা মেয়ের থেকে এমন কথা আমি কল্পনাও করতে পারিনি, কাজেই অবাক লাগারই কথা। উত্তরে বললাম, তো এই ভয়ের রাতে তুমি বা কেন বাইরে? তার উপর তুমি তো একটা মেয়ে মানুষ। কি অদ্ভুত সুরে একটা হাসি হাসলো মেয়েটা। এই ভয়ঙ্কর রাজ্যে আমায় বিচরণ করতে সাহায্য করে। এই ভয়ে ভীত হওয়া লোকগুলো নিয়ে যায়, তাই আমার মধ্যে কোনো ভয় থাকে না। আমি আমার প্রিয় বোন থেকে, প্রিয় সরোবরের থেকে ঘুরে আসতে পারি। এই রাত আমায় অগাধ বিচরণ করতে সাহায্য করে। আমি এই নীরবতার সুযোগ নিয়েছি। প্রিয় বোন, প্রিয় সরোবর, তাও আবার এই রাতে? ভারী অদ্ভুত মেয়ে মানুষ তো তুমি। আচ্ছা, তোমার বাড়ির লোক জানতে পারে না এইসব? আমি প্রশ্ন করে সামনের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। সামনে দেখি কেউই নেই, একেবারে ফাঁকা। কিছু মুহূর্ত পরেই আমার থেকে দূরে একটা মিহি সুরের গান আমার কানে এলো। গানের ভাষা স্পষ্ট শুনতে পেলাম না, কেবল এরকমই একটা সুর বুঝতে পারলাম। এ তবে সেই মেয়েটাই হবে। কি অদ্ভুত মেয়ে রে বাবা, এই রাতে কেমন করে বেরিয়ে পড়েছে। ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম, একটু পরেই একটা চাপা কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। ধরপড় করে উঠে বসলাম। আমি কোথায় আছি? পরক্ষণে সবকিছু মাথায় এলো। ও, আমি তো বৈকুণ্ঠপুরে আছি। কান্নার রোল বেশ স্পষ্ট শুনতে পেলাম এবার। বাইরে আসতেই দেখি বেশ ভীত চোখ করে তাকিয়ে আছে গঙ্গারামের ছেলে নিত্যানন্দ। আমি মৃদু হেসে পাশ কাটিয়ে যেতে চাইলে তার কথায় আমি আটকে গেলাম। যাবেন না ঠাকুর মশাই? দাঁড়িয়ে গিয়ে বললাম, কেন গো নিত্য? বাবা মা যাবার সময় বললে ভয় আছে ওখানে, আপনি ভয় পাবেন তো। আমি তো বড় মানুষ নিত্য। বড় মানুষের বুঝি ভয় পেতে নেই? তারা ভয় পেলে ছোটদের ভয় থেকে মুক্ত করবেই বা কে? তুমি বাড়িতে থাকো কেমন, ভেতরে ঢুকেই থেকো, আমি এক্ষুনি আসছি। ঠিক তখনই ওর মা চলে এলো। ঘোমটা টেনে লক্ষ্মী বলে উঠল, ঠাকুর মশাই উঠছেন? আসুন, হাত মুখ ধুয়ে আসুন, আমি জল খাবার দিচ্ছি। ও কিসের কান্না? লক্ষ্মী হিঁচকি তুলে বলল, আমি পথ থেকে শুনে এলুম ওই 3টি বাড়ির পরে ওই যে বাড়িটা আছে সেই বাড়ির বড় ভাইয়ের মৃত্যু হয়েছে কাল রাতে। মৃত্যু? কেন? কেন? সেই কেনের উত্তর কি কেউ দিতে পারে ঠাকুর মশাই? তবে তো আর আমাদের এত ভয় পেতে হতো না। নিত্যর বাবা আছেন ওখানে, ফিরে এলেই ভালো করে শোনা যাবে। আপনি আসুন ঠাকুর মশাই, খাবেন যে? আমি তাকে একটু পর খাবো বলে বেরিয়ে এলাম। রাস্তায় দলে দলে লোক এইসব নিয়ে আলোচনা করছে। আমায় দেখে কেউই চিনতে পারছে না দেখে বেশ কৌতূহলী চোখেই তাকিয়ে আছে। সে বাড়ির ভেতরে যেতেই গঙ্গারামের সাথে দেখা। ঠাকুরমশাই দেখুন না, কি বাজেভাবে মেরেছে ওকে। কেমন মৃত্যু হে গঙ্গা? আসুন, দেখতে পাবেন। সারা উঠোন প্রায় লোকজনে ভর্তি, তাদের কান্নার রোলও চলছে। বেশ ভিড় তৈরি হয়েছে। আমরা দুজনে ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালাম। কি বিভৎস একটা শরীর! সারা শরীরে সরু লম্বা লম্বা আঘাতের চিহ্ন, যেন কোনো রশি দিয়ে আঘাত করা হয়েছে। মনে মনে প্রশ্ন করে উঠলাম,
কিন্তু একটা রশি দিয়ে তো এইভাবে গায়ে আঘাত করলে কি কারোর মৃত্যু হতে পারে? পাশে তার ছোট ভাইকে দেখলাম, জানি প্রশ্ন করাই সময় উচিত হবে না, তাও জিজ্ঞেস করলাম। ঘরে এমন মৃত্যু হয়েছে আর আপনারা কেউই দেখেননি কিংবা কোনো শব্দ পাননি? লোকটি আমার দিকে ফেলে চোখে তাকাতেই গঙ্গারাম বাবু আমার দিকে দেখিয়ে তাকে বলে উঠলেন, উনি আমার বাড়ির অতিথি। ছেলেটির ভাই চোখের জল মুছে আমার দিকে তাকালেন। দাদা তো কাঠ মিস্ত্রি, অনেক রাত অবধি কাল নিজের দোকানের ঘরের কাজ করেছেন। রাতে নাকি আর ঘরে আসেনি, বৌদি ঘুমিয়ে গেছিলেন। সকালে খেয়াল হতেই দোকানের মধ্যে গিয়ে উপস্থিত হলো, আর দেখলো এমন মৃত অবস্থায় দাদা পড়ে আছে। তারপর আমরা সকলে তার চিৎকার শুনে উঠে এলাম। দুপুরের দিকে পুকুর ঘাটে বসে কথাটা বলল গঙ্গারাম। এমন ভাবেই তো মৃত্যু হয়েছে পাড়ার সব লোকের। কখন মারা হয়েছে সেটা কেউ টের পায়নি, কোনো চিৎকার অব্দি কারুর কানে আসেনি। এইভাবে কে মারতে পারে বলুন তো ঠাকুর মশাই? বেশ, চক্রব্যূহ তো বুঝলাম গঙ্গারাম। এই চক্রব্যূহের ভেতরে প্রবেশ না করলে বোঝা মুশকিল যে এই চক্রব্যূহ কে রচনা করেছে। এই অদ্ভুত মৃত্যুর খেলা যে খেলছে তাকে সেই চক্রব্যূহের মধ্যমণিতেই পাবো ঠিক। দুপুর নাগাদ খাওয়া দাওয়ার পরে বনের দিকে বেরুলাম। গঙ্গারাম কাজ করছিল বাড়ি, তাকে আর কিছুই বলিনি। আমি খাওয়ার পর ছোট্ট একটু বিশ্রাম নিলাম। তারপর বেরোতে গিয়ে সেই বিকেলই হলো। গ্রামের যেখানে শুরু সেখানেই বনের সীমান্ত, বেশ নিরিবিলি, লোকজন তেমন আর চোখে পড়ে না। বনের মাঝে দিয়ে ঈশ্বর চওড়া একটা পথ চলে গিয়েছে, আর চারিদিকে সরু সরু পথ। এগিয়ে একটা ছোট নালা মতো চোখে পড়ল, তার উপর বাঁশ ফেলে এপার ওপার যাওয়ার ব্যবস্থা। পথঘাট দেখেই বোঝা যায় অনেকদিন কেউ এদিকে আসেনি। আপনি কোথায় যাবেন? কথাটা শুনে নীরব জায়গাটাতেও চমকে উঠলাম। ফিরে দেখি এক যুবক, খালি গা, পরনে একটা ধুতি, চুলদাড়ি বেশ বড় বড়, আর চারিদিকে বড় বড় গাছ, পাখিদের এক নাগাড়ে কলকল শব্দ, কখনো ভেসে আসছে ময়ূরের চিৎকার। তুমি কে? এই গ্রামেরই? আমি প্রশ্ন করতে ছেলেটা আমার দিকে এগিয়ে এলো। আমি তো সবুজ, এই বনে বাজারেই ঘুরে বেড়াই। আমি তো বাইরের লোক, কালই এসেছি, এই বনটা দেখতে এলাম। বন দেখবেন? হ্যাঁ। ছেলেটি হেসে বলল, আমি বনে কাজ করতে যাব, আমার সাথে আসতে পারেন। আমি তাকে অনুসরণ করলাম। বনের এত গভীরে এসেছি যে এদিকে ঘন বন আর জঙ্গল বাদে আর কিছুই চোখে পড়ে না। মাথার ওপরে আকাশটা অবধি তেমন চোখে পড়ে না, গাছপালার ডাল পাতার ভিড়ের মাঝে। ও আমার সামনে আর আমি পেছনে। এক সময় জিজ্ঞেস করলাম, তুমি এই গভীরে কি কাজ করো সবুজ? ও একটু হাসলো। এই শাক পাতা তুলি, শুশনি শাক, ঢেকি শাক, নালার থেকে কলমি শাক তুলি, কুলেখাড়া হয় দূরের জঙ্গলে, হাটবারের দিন হাটে নিয়ে যাই। এখানে বেশ একটা গা ছমছম করার মতন ব্যাপার রয়েছে, তোমার কি ভয় করে না বাপু? ছেলেটি দাঁড়িয়ে গিয়ে দূরের দিকে তাকিয়ে কিছু পর্যবেক্ষণ করল, তার মাঝেই বলে উঠল, বনদেবী থাকতে আমি ভয় করি না। যে বনের ক্ষতি করেন তার কেবল উনি ক্ষতি করেন। আমি তো পেটের ভাত জোগাতে সব জোগাড় করতে ঘুরে বেড়াই। বেশ অবাক হই বললাম, তুমিও কি মানো এখানে বনদেবী আছেন? আমরা আরো গভীরে এসেছি। দুটো হরিণ আমাদের দেখে ছুটে পালিয়ে গেল। জঙ্গলের মাঝে তাদের পালানোর শব্দও হতে লাগলো। বিকেলও ঘনিয়ে গেছে। এই গভীর বন কেমন যেন আঁধারেও ঢেকে যাচ্ছে। সবুজ আমার দিকে তাকালো। অবশ্যই বনদেবী আছেন। আমি নিজেও কতদিন শুনেছি তার নুপুরের শব্দ। কতদিন মনে হয়েছে গাছপাতার ফাঁকে কারোর দুটি তীক্ষ্ণ চোখ যেন সব কিছু পর্যবেক্ষণ করে দেখছে।
সে তাকিয়ে রয়েছে। যারা বনের বন্ধু তাদের কিছু করবেন না উনি। ওই নালার জলে কতদিন মনে হয়েছে কেউ ডুব দিয়ে স্নান করছে। এমন সময় একটা দৃশ্য আমায় চমকিয়ে দিল। দেখলাম ঘাসের ওপর রক্তের দাগ। হাঁটু গেড়ে বসলাম। এই দেখো তো, এখানে রক্ত লেগে আছে বলে মনে হচ্ছে না? কেউ আমার পাশে এসে বসল। হ্যাঁ, শুকনো রক্তের মতোই দাগ, তবে খুব বেশি দিনের নয় বলেই মনে হলো। এখানে ঘন পাতা ডালের জন্য বৃষ্টির জল অব্দিও ভালোভাবে পড়ে না, কাজেই রক্তের দাগ উঠে যেতে অবশ্যই সময় লাগবে। ছেলেটি ভাবুক কণ্ঠে বলে উঠল, নিশ্চয়ই কেউ পাপ করেছিল, না হলে এখানে কারোর মৃত্যু হতেই পারে না, কিংবা রক্তও ঝরতে পারে না। আমি হেসে বললাম, এগুলো সব ভুল ধারণা। এখানে কাউকে যদি নৃশংসভাবে কেউ হত্যাও করে, তবুও কি বলা হবে সে খারাপ কাজ করতে এসে প্রাণ হারিয়েছে? তোমরা ভুলভাল চিন্তা নিয়ে বেঁচে আছো। ঠিক এমন সময় অদ্ভুত একটা পরিস্থিতির সম্মুখীন হলাম আমি, যার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। সারা বন জুড়ে কেমন একটা শব্দ শুরু হলো। কেউ যেন এদিক থেকে আরেক দিকে ছুটে যেতে লাগলো। পিছনে কারোরই অস্তিত্ব টের পেলাম না। তাকিয়ে আবছা আলোয় কাউকে দেখতেও পেলাম না। খুব হালকা সুরে দূরে কেউ যেন গান গাইছে। সেই সুরই কানে আসছে, আর ঝমঝম ঝমঝম করে নুপুরও বাজতে লাগলো। এবার ফ্যাকাশে কণ্ঠে বলে উঠল সবুজ। আমি আচমকা কণ্ঠ শুনে চমকে উঠলাম। তারপর ওর দিকে তাকিয়েই বললাম, এইসব কি সবুজ? এটা 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 বনদেবীর সংকেত। চলুন চলুন, পালাতে হবে। আমার উত্তরের অপেক্ষা না করে সবুজ ছুটে যেতে লাগলো। আমি ওর পিছু পিছু ছুটে যেতে লাগলাম। এবার একটা বিকট হুঙ্কার আমাদের তাড়া করতে লাগলো। কিছুক্ষণ পর আমি আর সবুজকে কোথাওই পেলাম না। আমার সামনে অন্ধকার। সন্ধে হবার ফলে ময়ূরদের ঘরে ফেরাও শুরু হয়েছে। তাদের কাছে কাছে ফিরে এসে সেই চিৎকার এই অন্ধকারে বড্ডই ভয়ঙ্কর লাগছিল, ঠিক যেন কোনো শিশু কাঁদছে। আমার সামনে সরু পথের রেখা, চাঁদের আবছা আলোয় অনেক কষ্টে সেটা দেখেই এগুতে শুরু করলাম। একটু এগিয়েই একটা আলোর দেখা দেখতে পেলাম। ঠিক তখনই মনে হলো দূরে একটা বাঘের গর্জন। সব কিছু থেকে বাঁচা সম্ভব, কিন্তু এই বাঘ, কথাটা বলেই আমি সেই আলোর রেখার দিকে ছুটে গেলাম। কাছে গিয়ে দেখি একজন বুড়ি দাঁড়িয়ে আছে। চুল সব পাকা, পরনে সাদা শাড়ি। আমায় সাহায্য করুন। আমার কথায় সে একটু চমকেই উঠল। তারপর হাতে লণ্ঠন ওপরের দিকে তুলে আমার দিকে তাকালো। আপনি কে? কিভাবে সাহায্য করব? আমি বনে পথ হারিয়েছি, একটু যদি আলো দেখিয়ে। আমার সাথে আসুন। আমি তার পিছু পিছু এগিয়ে যেতে লাগলাম। চারিদিকে নিকষ অন্ধকার। অনেকবারই মনে হচ্ছে যেন আমার সাথে আমার পেছনে এগিয়ে চলছে আরো কতজন। বারবার সন্দেহ নিয়ে পেছনে ফেরার পর কাউকেই দেখতে পাচ্ছি না। বুড়ি তার রুক্ষ কণ্ঠে বারবার বলে চলেছেন, তাড়াতাড়ি চলুন, আর কখনো আসবেন না এই গভীরে। এটা তো তার রাজত্ব। একটা সময়ের পর আমি একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। ঠিক যেখানে থেকে বুড়ির দেখা হয়েছিল আর যেখানে থেকে চলতে শুরু করেছি, ঠিক সেখানেই বারবার ফিরে আসছি। বুড়িকে জিজ্ঞেস করার উপায় নেই। সে আমার থেকে ঠিক 5 হাত দূর দিয়েই হেঁটে চলেছে তো চলেইছে, কখনো থামেনি। আর আমরা সেই একই জায়গায় ফিরে ফিরে আসছি, সেই বাতাবি লেবুর গাছটা। বার কয়েক ফিরে ভেবেছি হয়তো একই রকম বাতাবি লেবুর গাছ বারবার আছে,
কিন্তু একবার ভালো করে লক্ষ্য করে বুঝলাম এটা সেই একই জায়গা। আমরা তো একই জায়গায় ফিরছি, আপনি দাঁড়িয়ে পড়ুন, একবার দেখুন ভালো করে রাস্তাটা, তবেই বুঝতে পারবেন। সে ফিরে তাকালো। লণ্ঠনের কম্পিত আলোয় তার রহস্যময় মুখটা চোখে পড়ল। চোখের দৃষ্টি স্থির, পলক পড়ছে না। শুনছেন, আমরা ঘুরে ফিরে বারবার একই জায়গায় এসেছি। আমার কথায় তার মুখের শান্ত ভাব কেটে একটা ভয়ঙ্কর ভাবের উদয় হলো। ঠাকুর মশাই, ঠাকুর মশাই! দূর থেকে ডাক শুনতে পেলাম। আমি এখানে গঙ্গারাম, এখানে। আর তারা আমার দিকে ছুটে এলো। গঙ্গারাম একা নয়, আরো অনেক লোকজনেরই ছুটে আসা শুনতে পেলাম। আর তাকিয়ে দেখি আমার সামনে সেই বুড়িটাও নেই, কেবল আধার আর আধার। সেটা বাদে আর কেউই ছিল না। সেদিন রাতে আমি বাইরে পায়চারি করছি খেয়ে দিয়ে। বাড়িতে সকলেই ঘুমিয়ে গেছে, সেই সাথে সারা গ্রামও শান্ত। এমন সময় আমি একটা চিৎকার শুনতে পেলাম। আমি কান খাড়া করে শুনলাম, তারপর এগিয়ে গেলাম কিছুটা দূরে। এগিয়ে গিয়ে দেখলাম কাল রাতের সেই মেয়েটা একটা তেঁতুল গাছের তলায় বসে কাঁদছে। কেউ বাঁচাও আমায়, কেউ আমায় বাঁচাও। তুমি এখানে কেন, আর কি হয়েছে তোমার? আমার প্রশ্নে কেঁপে উঠল সে। চমকে উঠে সামনের দিকে তাকালো। জোছনায় তার মুখটা স্পষ্ট, চোখের জলগুলো চিকচিক করছে। আপনি? হ্যাঁ, কি হয়েছে তোমার, আর এইভাবে কাঁদছই বা কেন তুমি? মেয়েটি উঠে এলো। আমি বনদেবীর চরকে দেখেছি। বনদেবীর চর? মেয়েটি চারিদিকে ভালো করে তাকালো। তেঁতুল গাছের মাথায় যখন গোল চাঁদটা দেখা যাচ্ছে, পাশের বাঁশবন বাতাসে খুবই কাঁপছে। মেয়েটি আমার অধিক কাছে এলো ভয়ে, ফিসফিস করে বলে উঠল, আপনি হয়তো জানেন না, বনদেবীর চর ঘুরে বেড়ায় রাতে। আমি একটা ছেলেকে দেখেছি যে গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিল। আমি তার মুখোমুখি হয়ে পড়েছি। দেখলাম তার মুখে রক্ত লেগে আছে। সেই রক্ত তার খালি গায়ের ওপর এসে পড়ছে। আমার দিকে ভয়ঙ্কর চোখে তাকালো। আমি চিৎকার করার পর আপনি এলেন, তাই বুঝি সে চলে গেল। আমি সবকিছুই শুনলাম কেবল। একই গ্রামে ডাইনির উপদ্রব, তার উপর যদি তার চর এসে গ্রামে এইভাবে ঘুরে বেড়ায়, তবে তো মুশকিল পরিবেশ। আর এমন রাতে তুমি ঘুরে বেড়াও কেন? আমার কথায় সে একটু মাথা নামিয়ে নিল, তারপর ভীত কণ্ঠে বলে উঠল, আমায় একটু পৌঁছে দেবেন? আমি তার সাথে এগিয়ে চলেছি। কখনো গ্রামের থেকে সমবেত কুকুরের চিৎকার ভেসে আসছে, আবার কখনো দূরে শেয়ালের ডাকও শোনা যাচ্ছে। আচ্ছা, তোমাদের দেবীর চরেদের কি কাজ বলো তো? সে আমার সাথে এগিয়েই যাচ্ছিল। তার হাতে চুড়িগুলো মাঝে মধ্যে বেজে উঠতে লাগলো। আমি শুনেছি তারা নাকি দেখে বেড়ায়, যারা যারা বনের ক্ষতি করে তাদের ক্ষতি করে। তোমাদের গ্রামে তো দেখছি অনেক গল্পই ঘুরে বেড়ায়। একদিন কি কেউ ভেতরে গিয়ে দেখেছে? হ্যাঁ, তবে শুনেছি কেউ ফিরে আসেনি। যারা তাকে দেখতে গিয়েছে তাদের মৃত শরীরে সন্ধান মিলেছে। আর খুব ভয়ঙ্কর দেখতে। গায়ের রং সবুজ আর ধূসর খয়েরি মিশ্রিত একটা অন্যরকম রং। মাথার চুল ঠিক সর্পের মতোই বারবার দূরে চলেছে। দুই চোখে তার বিষ চাহনি। খোলা শরীরে সবুজ পাতা আর লতা বেষ্টন করা। হেঁটে গেলে নুপুরের মতো শব্দ হয়। নিস্তব্ধ আঁধারে সেই বর্ণনা শুনতে শুনতে আমি তার সাথেই হাঁটছি।
মেয়েটি বেশ নিখুঁত ভাবে যেন বর্ণনা করে চলেছে বনদেবীকে নিয়ে। আচ্ছা, সবাই তো দেখতে গিয়ে হারিয়ে গেছে, কিন্তু তুমি তাকে দেখলে কিভাবে? অর্থাৎ তার এই বর্ণনা। হাসলো মেয়েটি। আমি এইসব শুনেছি, হতে পারে কেউ কখনো দেখেছে, কিংবা কেউ কল্পনা করে বলেছে। ওই তো আমার বাড়ি কাছে, আপনি এবার যেতে পারেন। বলেই সে হন হন করে সামনে টিলার দিকে ছুটে গেল। চাঁদের আলো সেই টিলার ঘন জঙ্গলের জন্য ভালোভাবে এখানে পড়েনি। আমি তাই আঁধারে কোথাও তার বাড়িকেও দেখতে পেলাম না। ফিরে আসতে লাগলাম। ঠিক সেই মুহূর্তেই মনে হলো কারোর একটা গোঙানি আমি শুনতে পাচ্ছি। চারিদিকে বেড়াতে লাগলাম ছুটে। কোথায়? কে কে এখানে? কিন্তু সেই গোঙানির কোনো উৎসই খুঁজে পেলাম না। কি অদ্ভুত, আমি গোঙানি শুনতে পাচ্ছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় সে? কোথায়? এবার খেয়াল করলাম আমি সেই তেঁতুল গাছের তলাতেই দাঁড়িয়ে আছি, আর তার একটা ডাল খুব কাঁপছে। ঝাঁকুনির জন্য ডাল পাতার শব্দ হতে লাগলো। ভালোভাবে সেদিকে তাকাতেই আমি দুহাত পিছিয়ে গেলাম। জোছনায় স্পষ্ট দেখতে পেলাম ওই ডালে ঝুলে আছে একজন। পা দুটো ছটপট করতে করতে নিস্তেজ হয়ে গেল সে আমার চোখের সামনেই। তার গলা থেকে শেষ গোঙানি বেরিয়েই থেমে গেল, আর আমার পায়ের কাছে দুটো কুকুর এক নাগারে ডেকে চলেছে ঘেউ ঘেউ করে। সারা গ্রামের লোক এসে হাজির হলো সকালে। আমি এই দৃশ্য দেখার পর সারা রাত আর ভালোভাবে দু চোখের পাতা এক করতে পারিনি। বারবার মৃত্যুর মুখে সেই লোকটাকে ঝুলে থাকতে দেখতে পাচ্ছিলাম চোখের সামনে। তার জিভ বেরিয়ে আসছে গলার ওপর, তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে যেতে চাইছে, সমানে পা দুটো যেন ছটফট করছে। এ কার খেলা? কোনো অপদেবী কি? কার ছায়া পড়লেই বৈকুণ্ঠপুরের ওপর? কেন এমন একটা মৃত্যুর খেলায় সে নেমেছে, আর আমি এখানে উপস্থিত থাকার পরেও কিছুতেই তাকে বাঁচাতে পারছি না? আর সন্ধ্যার দিক থেকে বৃষ্টি পড়তে শুরু করেছে। আকাশ মেঘলা, চারিদিক কেমন শুনশান হয়ে উঠল। গঙ্গারামের বাড়িতে বৈঠকখানার ভেতরে আজ এইসব নিয়েই আলোচনা হতে লাগলো। সবার গলা শুকিয়ে গেছে যেন এইসব ঘটনারই জন্য। কাজেই সবাই চুপ, তাড়াতাড়ি বাড়ি ফিরতেও প্রস্তুত ছিল। তার মধ্যে থেকেই বিমলবাবু বলে উঠলেন, জানো তো, আজ আমি একটা খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। বিমলবাবুর চোখে মুখে একটা ভীত ভাব। বৃষ্টি হচ্ছে বাইরে, কাঠের ঘরের ভেতর দুটো জানালা, দুটো লণ্ঠনও জ্বলছে। বাইরের দিকে ঠিক নয় বৈঠকখানা, উঠোনের একদিকে বাতাবি লেবুর গাছটার কাছে। রোজ এখানে বেশি লোকজন হয়। কি হলো বলুন, কেমন স্বপ্ন দেখেছেন? আমি প্রশ্ন করলাম বিমল বাবুকে। বাকিরাও সেই সাথে গলা মেলালো। বলো, শুনতে চাই, কি এমন স্বপ্ন যে তোমার মতো লোককেও ভয় পাইয়ে দিল? ধীরে ধীরে বলতে লাগলেন উনি। আমি দেখলাম আমার ঘরে একটা অদ্ভুত প্রাণী এসেছে, যে আমায় ধীরে দুটো টুকরো করে দিলে আর খেতে শুরু করলো। আমি দেখলাম তার আশপাশে অসংখ্য আধ খাওয়া মানুষ কিংবা তাদের থেতলে যাওয়া অঙ্গ। আরো চমকে উঠি যখন দেখি সেগুলো আর কারোর শরীর নয়, ওগুলো সব আমার গ্রামের লোকেদের শরীর। আমাকেও এবার তাদের মধ্যে পড়ে থাকতে দেখলাম। পচে যাওয়া শরীরগুলোর মাঝে গা গুলিয়ে উঠছিল। এই স্বপ্ন দেখে সারাদিন যতবার মনে পড়ছিল বমি আসছিল। কেউ একটা আমার দিকে তাকিয়ে খুব হাসছিল। তার হাসির শব্দে আমার কান ফেটেও যাচ্ছিল। সারা জীবনে এমন বাজে আর স্পষ্ট স্বপ্ন আমি আগে কখনো দেখিনি, যেন বাস্তবেই আমার সাথে ঘটছে। বেশ রাতের দিকে সেদিন ঘুমাতে গেলেন বিমল বাবু। তার স্ত্রী মেয়েকে নিয়ে বাপের বাড়িতে গিয়েছিল, আর তার বাড়িতে কেউই ছিল না।
কাজেই বৈঠকখানা থেকে ফিরে তাকে উনুন ধরাতেও হয়েছে। দুটো রান্না করে খেতে রাত্রি প্রায় 2 প্রহরও হয়ে গিয়েছে। রান্নাঘর থেকে শোবার ঘরে দাওয়ার দিকে যেতেই দেখলেন আকাশের অবস্থা ভালো নয়। এতক্ষণ ধরে ঝমঝম করে বৃষ্টি ছিল, এখন আবার আকাশ মেঘলা, এমনকি 2-1 ফোঁটা বৃষ্টিও লাগলো তার গায়ে। উফ, এই আকাশটা আবার নামবে বলে মনে হচ্ছে। এত বৃষ্টি আর ভালো লাগে না। আকাশটার এবার একটু বিশ্রাম নেওয়া উচিত। শোবার ঘরে দৌড় দিতে যাবে, ঠিক এমন সময় বাইরের দরজায় শব্দ। এত রাতে আবার কে এলো? পাড়ার কুকুরগুলো কেমন বিশ্রী স্বরে ডাকতে লাগলো। মেঘ গর্জন করে উঠলো একবার। উনি চিৎকার করে বলে উঠলেন, কে কে এত রাতে? আবার দরজায় ঠক ঠক। আসছি, দাঁড়াও, একটু সবুর করো। উঠোনে এসে দাঁড়াতে দেখলো চারপাশটা কেমন যেন আধার হয়ে গিয়েছে। বারান্দায় জ্বলতে থাকা লন্ঠনের তেলও পুরনোর জোগাড়, তাই তার আলো বিশেষ নেই। ক্যাচ করে দরজা খোলার শব্দ। অবাক হয়ে বাইরে তাকালেন বিমল বাবু। একজন মেয়ে দাঁড়িয়ে আছে, কি আলোর দূতির মতো মুখশ্রী, স্বল্প ভেজা তার শরীর আর পরনের সাদা শাড়িটা। এই ভেজা ভাবটা যেন মেয়েটাকে আরো মোহনীয় করে তুলেছে। আসলে আমার বাবার সাথে যাচ্ছিলাম নৌকা করে, আচমকা কোনো অশরীরী জাতীয় কিছু আক্রমণ করে আমাদের ওপর। বাবা প্রাণে মারা গেছেন। আমি কোনো মতে পালাতে বাধ্য হয়েছি। মেয়েটা হাঁপিয়ে গেছে সামান্য কথা বলতে। মনে হচ্ছে ছুটে ছুটে ও ক্লান্ত, তার উপর কান্নায় ওর গলাও বুঝে আসছে। আপনার গৃহে কি একটু জায়গা হবে? মেয়েটার রূপ তাকে লালায়িত করে তোলে, তার উপর ফাঁকা বাড়িতে লাশ সময়ই একটা মেয়ে। কেন হবে না? এসো এসো এসো, ভেতরে এসো। বলেই বিমল বাবু তাকে ভেতরে নিয়ে আসে। আকাশটা আরো মেঘলা হয়ে উঠল, 2-1 ফোঁটা বৃষ্টি যেন আরো পড়তে শুরু করলো। একটা সমস্যা হয়েছে, মেয়েটি দাঁড়িয়ে গিয়ে বলল। বিমল বাবু পেছন ফিরেই বললেন, কেন, কি হলো আবার? নৌকাটা ঘাটের দিকে আছে, একটু যাবেন আমার সাথে? আমার কিছু গয়না আছে পুটলিতে। আমাদের বুঝি ভোর হওয়ার জন্য অপেক্ষা করলে ভুল করা হবে। যে কেউ ভোরের দিকে ওই দিকে গেলেই সব কিছু পেয়ে যাবে। কিন্তু এত রাতে ওই দিকে যাওয়া ঠিক হবে না। দেখলে তো তোমার বাবার সাথে কি হলো। এই গ্রামে পিশাচের তাণ্ডব শুরু হয়েছে। ভোরের আলো ফুটলে আমরা প্রথম যাব। এবার চলো, নিশ্চিন্তে এবার একটু ঘুমাও। তোমার বাবার শেষকৃত্য করতে হবে তো আবার তোমায়। মেয়েটি কাছে এসে দাঁড়ালো বিমল বাবু, তার কাঁধে হাত রাখলো। শরীর শিউরে উঠল বিমল বাবু। মেয়েটির চোখের দৃষ্টিতে কেমন একটা আকর্ষণ, যা তাকে অবশ করে দিচ্ছিল। গলা শুকিয়ে গেল তার এই পরিস্থিতিতে। বলো। মেয়েটি হাসলো, তারপর কৌতুকের স্বরেই বলে উঠল, আপনি কি ভীতু? আপনি পুরুষ তো, আর গেলে কিন্তু আপনারই লাভ হবে। আপনাকে আমি একটা হার দেব। কেন, পুরুষ মানে হচ্ছে না? মেয়েটি সরে এসে বলল, আমি শুনেছি পুরুষ মানুষের ভয় থাকে না। আপনি তো দেখছি একটু নদীর পাড়ে যেতেই এত ভয় পাচ্ছেন। তাহলে যেতে হবে না, আমি ঠিক একাই যেতে পারব। না হলে দেখি গ্রামে যদি কোনো পুরুষ মানুষ পাই, আরো কারোর বাড়িতে গিয়ে কড়া নাড়িয়ে দেখি। মেয়েটি সদরের দিকে এগিয়ে যেতে বিমল বাবু তার দিকে ছুটে গেলেন। আরে শুনুন শুনুন।
কিছু বলবেন? মেয়েটি কৌতুক মিশিয়ে বলল, চলো আমি যাব। আমি আসলে ওইসব এমনি বলছিলাম, দেখছিলাম তুমি ভীতু কিনা। এবার চলো। দুজনে পথে বেরিয়ে এলো। সারা গ্রাম ঘুমের দেশে তলিয়ে গেছে। বাতাস জোরে জোরে বইতেও শুরু করেছে। কোন গাছের ডালে একটা প্যাঁচা কেমন স্বরে ডেকে চলেছে বারবার। সেই ডাকে বুকে রক্ত যেন জল হয়ে যায় বিমল বাবু। তবুও উনি নিজেকে সাহসী প্রমাণ করার জন্য আর এই মেয়েটির সঙ্গ পাওয়ার জন্য উনি চলতে লাগলেন। তার সঙ্গে একটা হার পাবেন মানে কোনো কথাই নেই। মেয়েটি তার সামনে চলতে লাগলো আর সে পিছনে। চারদিকে তাকাতে লাগলো মেয়েটি। তারপর ফ্যাকাশে কণ্ঠে বলে যেতে লাগলো, এই গ্রামে তো মৃত্যুর লীলা শুরু হয়েছে। আহা, কি ভয়ঙ্কর! আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আজ রাতে মৃত্যু আছে কারোর। কার মৃত্যু আছে তুমি বুঝলে কিভাবে? থতমত খেয়ে বলে উঠলেন বিমল বাবু। মেয়েটি হাসলো একটু। এই নীরবতায় তার হাসি বড্ড অদ্ভুতই লাগলো। আমি আসলে এইসব একটু শিখেছি আমার বাবার থেকে। কি জানেন তো, ওই দিকে দেখুন। বিমল বাবু তাকালেন সামনের দিকে। নদীর দিকে না গিয়ে অন্যদিকে এসেছে তারা। খেয়ালই করেনি সেটা, হয়তো আঁধার ছিল বলেই। তাকিয়ে দেখলেন সামনে সেই সুউচ্চ তেঁতুল গাছটা, যার ডালে সেদিন মৃত্যু হয়েছিল সেই লোকটার। ঝুলে থাকা অবস্থায় যাকে পাওয়া গিয়েছে সকালে। মেয়েটি হেসে বলল, আমার মন বলছে আজ এখানেই একজনের মৃত্যু হবে। দেখবেন সকালে তার ঝুলন্ত শরীর উদ্ধার হবে। ভেবা চাকা খেয়ে গেলেন বিমল বাবু। সে কে? যদি জানতাম তবে তাকে অন্তত সাবধান করতে পারতাম। বিমল বাবু ভুল করছেন। মেয়েটি দাঁড়িয়ে আছে। বিমল বাবুও তার পেছনে দাঁড়িয়ে গেলেন। তুমি আমার নাম কিভাবে জানলে? মেয়েটি সে উত্তর না দিয়েই বলে চলল, মৃত্যুকে আটকানো ভুল, তাকে আসতে দিতে হয়। সেটা যে ভবিতব্য। কিন্তু কেউ আত্মহত্যা করবে সেটা আটকানো উচিত। এখানে ঝুলে থাকা মানে তো সে আত্মহত্যা করবে। বাতাসের দাপট বেড়ে গেল। চাঁদ ঢুকে গেল কালো মেঘের আড়ালে। মেঘের গর্জন শোনা গেল বার দুয়ে। সে আত্মহত্যা করবে না, তাকে কেউ মেরে ফেলবে। আমি তবে এখানেই থাকবো, কাউকে মরতে দেব না। মেয়েটি হেসে উঠল বিশ্রী ভাবে। আপনাকে তো এখানেই থাকতে হবে বিমল বাবু। মেয়েটির কথার ইঙ্গিত বুঝতে না পেরে বিমল বাবু কিছু বলতে যাবেন, ঠিক তখনই বুঝতে পারল তার উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাত উল্টো দিকে এসে তার দিকে এগিয়ে আসছে। সেই হাতের রং ধূসর। হাতটা একটা সাধারণ হাতের চাইতে 10 গুণ লম্বা। তুমি কে? কে? পিছিয়ে এলেন বিমল বাবু, কিন্তু সেই হাত তার গলা ধরে ফেলল। চিৎকার করতে লাগলেন বিমল বাবু। ঠিক তখনই আমি ঝোপের আড়ালের থেকে মন্ত্রপুত ছাই ফু দিয়ে দিলাম সেদিকে। তারপর আর বিমল বাবু চিৎকার শোনা গেল না। সেই নারী মূর্তির চিৎকার শোনা গেল। সে বিমল বাবুর গলা ছেড়ে দিয়ে মাটিতে পড়ে ধরপড় করতে লাগলো। আমি আর গঙ্গারাম বাবু সেদিকে ছুটে গেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই নারী মূর্তিকে ধরতে আমরা পারিনি। সে তার কোনো শক্তি খাটিয়ে ঠিক আমার বন্ধন থেকে পালিয়েছে। আরো একটা কারণ হতে পারে, কেউ তাকে সাহায্য করেছে। তবে কি দুজন আছে যারা এই গ্রামের ওপর বিপদ ডেকে আনছে?
কোনো এক অজ্ঞাত কারণে একের পর এক লোককে নিজেদের খিদের আগুনে জ্বালিয়ে দিচ্ছে। সেই রাতে প্রাণ ফিরে পাওয়ার পর আমার পায়ের তলায় পড়লেন বিমল বাবু। আজ আপনারা না থাকলে আমি শেষ হয়ে যেতাম। এই রাতে তার গোটা পরিবারকে গঙ্গারাম বাবুর বাড়িতে নিয়ে এলাম, আর আমি পাহারা দিতে লাগলাম। হতে পারে ব্যর্থ শিকার, আবার ধরার জন্য সে আসতেই পারে। রাতে দু একবার বাড়ির বাইরে অন্ধকার বাগান থেকে কখনো কারোর কান্নার শব্দ ভেসে আসছে, কখনো কারোর হাসির শব্দ, কখনো মনে হচ্ছিল কয়েকজন মিলে ফিস ফিস করে গল্প করছে। ও হ্যাঁ, বলে রাখি, আমরা ওখানে কেন আর কখন কিভাবে পৌঁছালাম, বিমলবাবু সেদিন স্বপ্নের কথাটা না বললে আমরা জানতেই পারতাম না আদৌ তার সাথে সেই রাতে এমন কিছু হতে পারে। আমি তো একটা ধাঁধার মধ্যেই পড়ে গিয়েছিলাম। যাক, উনি ভাগ্যিস বলেছেন, আর তাই আমরা তার বাড়ির বাইরেই দাঁড়িয়েছিলাম সতর্ক হয়ে। অন্তত কিছু হলে কোনো না কোনো শব্দ ঠিকই পাবো। বিমল বাবুকে না জানতে দিয়ে আমি আর গঙ্গারাম বাবু দাঁড়িয়েছিলাম রাতের আঁধারে। তারপর শেষ অবধি কি হয় সেটা দেখার জন্যই অপেক্ষা করছিলাম, আর অবশেষে আমরাই জিতে গেলাম। অন্তত একটা লোককে বাঁচাতে পেরে আমার একটু শান্তি লাগলো। কিন্তু তখনও আমরা জানতাম না ঠিক আমাদের জন্য আরো কত বড় বিপদ অপেক্ষা করেছিল। তবে তার জন্য আরো কিছু অপেক্ষা ছিল। ভোরবেলা উঠে দেখি বাড়ির সামনের অসংখ্য গাছ ভেঙে মুচড়ে দেওয়া হয়েছে, চারিদিকে জঞ্জাল ভর্তি। বলতে বাকি রইল না কার ক্রোধের কারণে এইসব হয়েছে। আমার সুরক্ষা বানের ভেতরে আসতে না পেরে বাইরে সে নিজের মতো করে ধ্বংসলীলা চালিয়ে গিয়েছে। গঙ্গারাম বাবু কেঁপে কেঁপেই বললেন, এবার কি তবে আমার পরিবারের ওপর সে তার ক্রোধ বর্ষণ করবে ঠাকুরমশাই? তুমি ভেবো না, আমি থাকতে কেউই কোনো ক্ষতি তোমাদের করতে পারবে না, আমি এটা হতে দেব না। পরদিন সকালে ছিল সেই মহা বিপদ। সেই রাতেও আমরা সবাই মিলে সারা গ্রাম পাহারা দিলাম। সেই অপদেবীকে ধরার আগে অন্তত সারা গ্রামকে সুরক্ষিত করতে হবে। অন্যদিকে ভালোভাবে ভাবতে লাগলাম ঠিক কিভাবে ওকে ধরা যেতে পারে। সেই রাতে দ্বীপ প্রহরের পর আমি এসে ঘুমিয়েও পড়লাম। কথা ছিল কিছু লোক প্রথম প্রহরে জেগে থাকবে আর কিছু লোক দ্বিতীয় প্রহরে জেগে থাকবে। সেই মতো আমি প্রথম প্রহরে থেকে দ্বিতীয় প্রহরে এসে ঘুমিয়ে পড়লাম। জয় ভোলেনাথ বলে চোখ বুঝতেই ঘুম এসে গেল। স্বপ্নে আমি একটা বালককে দেখতে পেলাম। ও চিৎকার করছে। কাছে গিয়ে দেখি ও গঙ্গারামের পুত্র নিত্যানন্দ। তোমার কি হয়েছে নিত্য? তুমি এইভাবে কেন কাঁদছো? আমি আরো কিছু বলার আগেই তাকে কোথাওই আর পেলাম না। আধার ভেদ করে একটা নাকি কান্না চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। ঠাকুরমশাই, ঠাকুরমশাই! দরজায় এসে কেউ উত্তেজিত হয়ে থাবড়ে যেতে লাগলো। সেই শব্দেই ঘুম ভাঙলো। ঠাকুরমশাই, 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 শুনতে পাচ্ছেন? এটা তো গঙ্গারাম বাবুর আওয়াজ। সেইভাবে উত্তেজিত হয়ে আছে কেন? কিছু কি হয়েছে? স্বপ্নের কথাটা মনে পড়ে গেল। সারা শরীর কেঁপে উঠল এক অজানা আতঙ্কে। তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। তারপর কিছু একটা শুনে আমার সারা শরীর কেঁপে উঠল। ঠাকুরমশাই, নিত্যকে খুঁজে পাচ্ছি না। গঙ্গারাম বাবু হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন। আমি তাকে তুলে ধরলাম। এইসব কি বলছো তুমি? কিভাবে এইসব হলো? গঙ্গারামের স্ত্রী এলো আমার সামনে। আমি স্বপ্নে দেখলাম কেউ একজন আমার নিত্যকে নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে। নিত্য, তারপর ঘুম ভেঙে উঠে দেখি নিত্য নেই, ও কোথাও নেই। আমি আশ্বাস দিলাম, হতে পারে অন্য কোথাও আছে ও। চলো আমরা সবাই মিলে তাকে খুঁজে দেখি। হতে পারে বাড়িতেই কোথাও আছে।
হ্যাঁ, একবার তাই করি। আরো কয়েকজন মিলে আমরা সারা বাড়ি বাগান খুঁজে বেড়ালাম, কিন্তু দুর্ভাগ্য কাউকেই পেলাম না কোথাও। আমি হতভম্বও হয়ে গেলাম। ওর সাথে কেন কেউ এমনটা করবে? ওই ছোট্ট ছেলেটা কারই বা ক্ষতি করেছে? গঙ্গারামের স্ত্রী লক্ষ্মী কান্না জুড়ে দিল। কেন কেমন কেন এমন হলো আমার নিত্যর সাথে? কেন হে ভগবান, এমন এমন কেন করলে? ও নিত্যর বাবা, ওকে ওকে খুঁজে আনো, যেভাবেই হোক আমার নিত্যকে খুঁজে এনে দাও। তারপর আমি এই অভিশপ্ত গ্রাম থেকে চলে যাব, আমি বাপের বাড়ি চলে যাব তোমাদের সকলকে নিয়ে। তুমি তুমি ওকে খুঁজে এনে দাও। শেষ রাতে আমি যজ্ঞ শুরু করলাম। খুব সাধারণভাবে একটা কালো শক্তিকে ধরার জন্য ঘরের মেঝেতেই বসলাম। সেই পিশাচিনীকে ধরার জন্য যে কটা জিনিস দরকার সেগুলো যজ্ঞের সামনে নিয়ে বসে যজ্ঞ শুরু করলাম। আকাশ বেশ ফুরফুরে এখন, বাতাসও চলছে বাইরে। বাড়ির লোকগুলো দুশ্চিন্তায় কাঠ হয়ে বসে আছে। দিনের আলো ফোটার আগে কারোরই শান্তি নেই। হে দেবাদিদেব মহাদেব, আমি যেন সফল হতে পারি, আমি যেন তাকে ধরতে পারি। যে পিশাচিনী এমন ধ্বংসলীলা শুরু করেছে, আমি যেন তাকে সঠিক শাস্তি দিতে পারি। চারিদিক বেশ শান্ত। আমি চোখ বুঝে মন্ত্র পড়তে শুরু করলাম। বাইরে আঁধারে মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে। কখনো সেই ঘরের দরজায় এসে উকি মেরে ভেতরে দেখছে, আবার কখনো খুব মৃদু হেসে সরে যাচ্ছে। কখনো যেন আধারে ছুটে যাচ্ছে কোথাও, কখনো ফ্যাকাশে কণ্ঠে তার কথাও ভেসে আসছে। আমার সম্মুখে হোমাগ্নি জ্বলছে, মন্ত্রের উচ্চারণ জাগিয়ে দিচ্ছে এই বড় কঠিন নীরবতাকে। কিন্তু কিছুতেই আমার গণ্ডির মধ্যে এলো না সেই কালো শক্তি। হে মহাদেব, আমার তো মন্ত্রের কোনো ভুল নেই, আমার নিয়মেও তো কোনো ভুল হয়নি, তবে কেন এমন হচ্ছে আমার সাথে? কেন আমি তাকে ধরতে পারছি না? কেন সে আসছে না আমার গণ্ডির মধ্যে? আমি আবারও মন দিয়ে মন্ত্র পড়তে শুরু করলাম। চারিদিকে ঝাঁপিয়ে এবার বৃষ্টিও নেমে এলো। বারবার মনে হলো কে যেন এবার আমার পেছনে এসে দাঁড়িয়েছে। তারপরে মনে হলো একজন নয়, দুজন আছে আমার পেছনে। তারা খুব মৃদু পায়ে হাঁটছে, কখনো আমার সম্মুখে ঝুঁকে আছে। আমি চোখ মেলে তাকালাম, চারিদিক আঁধার, তার মাঝে প্রদীপের মৃদু আলো, হোমের আগুন, ঝপঝপ বৃষ্টির শব্দ। হে মহাদেব, আমি কেন বিফল হচ্ছি? আমি কেন পারছি না? আমার নিয়মে কি ভুল আছে? আমি তোমায় উত্তর দিচ্ছি, তোমার বিফল হবার কারণ বলছি। ঠিক তখনই আমার পেছনে একটা নারীর কণ্ঠ। আমি চমকে উঠলাম। কে কে তুমি? পেছনে ফিরে দেখলাম কেউই নেই, কেবল বুনো ফুলের গন্ধ পাচ্ছি। কেউ নেই, তবে কে কথা বলল? তুমি আমায় দেখতে পাবে না। শোনো, আমি তোমায় উপায় বলে দিচ্ছি। কিসের উপায়? দেখলাম কোথাও কেউ নেই, কেবল তার কথার স্বরই শুনতে পাচ্ছি। হোমের আগুনও নিভে আসছে, প্রদীপের ক্ষুদ্র আলোর শিখায় আবজা অন্ধকার ঘরটাও তেমন স্পষ্ট নয়। যার জন্য তুমি এই যজ্ঞের আয়োজন করেছ, সে কোনো কালো শক্তি নয় যে সে তোমার এই গণ্ডির ভেতরে আসবে। তোমার কোনো শক্তি তাকে এখানে টেনে আনবে না। যতবার চেষ্টা করবে, তুমি কেবল বিফল হবে। কেন? সে কে তবে? সেই উত্তর আমি তোমায় দেব না। শুধু একটা কথাই বলতে পারি, তোমার এখন নিত্যানন্দকে ফিরে পাবার একটা পথ আমি বলতে পারি। আমি আশার আলো দেখতে পেয়ে সোজা হয়ে বসলাম। কি বললে? দয়া করে আমাকে বলো, আমি কিভাবে তাকে পাবো? আমায় সাহায্য করো। তার আগে
তোমায় যে একটা কথা দিতে হবে। কি কথা? তোমাকে এই গ্রাম থেকে, এই বাড়ি থেকে চলে যেতে হবে। আমি হতভম্ব হয়েই বললাম, কেন? আমি কেন যাব? এই গ্রামের লোকগুলোকে বিপদে ফেলে আমি কেন যাব? তার উপর গঙ্গারাম বাবুর পরিবারের ওপরও এই বিপদ। আমি যেতে পারবো না। ভয় নেই, এই পরিবারের কিচ্ছু হবে না, কিন্তু যারা শেষ হবে তাদের সেটা প্রাপ্য। তুমি বাধা দিতে এসেছো বলেই তোমার মধ্যে এমন একটা ভয় দিলাম। তুমি তোমার কাজ করো, আমি ওকে ফিরিয়ে দেব। আমি ভাবলাম একটু, মাথাটা কেমন যেন করছে। মনে হলো পরে আরো কিছু উপায় ভেবে নেবার আগে নিত্যকে বাড়ি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি যাব, তার আগে ওকে ফিরিয়ে আনতে হবে। সেদিন যেই বনের প্রান্তে গিয়েছিলে, সেই বনের শুরুতে একটা কদম বৃক্ষ আছে, তার তলায় ঘুমিয়ে আছে নিত্য। আমি বাইরে এলাম। গঙ্গারাম, আর কেঁদো না, আমি ওকে নিয়ে আসছি। ওখানে গ্রামের অনেকেই ছিল, আমার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কান্নাও থেমে গেল লোককে। আপনি ওকে পাবেন ঠাকুরমশাই? ভোরের আলো ফুটে উঠেছে তখন, বনে বনে পাখি ডেকে উঠেছে, সূর্যের আভায় সে পড়েছে শিশিরের ওপর। আমি এগিয়ে যেতে লাগলাম। আকাশের রং ধীরে ধীরে আঁধার থেকে হলদে হয়ে উঠছে। কদম গাছটা খুঁজে বের করলাম, তার নিচে ঘুমিয়ে আছে ছেলেটা। আমি ওর পাশে গিয়ে বসলাম, ওর মাথায় হাত দিয়েই বললাম, নিত্য। ও উঠে বসলো, চারিদিকে তাকিয়ে বলল, ঠাকুরমশাই, আমি এখানে কেন? চলো বাবা, বাড়ি ফিরে যাই। ও চারিদিকে তাকিয়ে একটু ভয় পেল। আমি ওকে কোলে তুলে নিলাম। চলো, আর ভয় নেই। ঠাকুরমশাই, তুমি সব ভয় দূর করতে পারো, তাই না? আমাদের গ্রামের ভয়কে দূরে করে দাও না। সারা রাস্তায় এমন অনেক বক বক করে আমার সাথে বাড়ি ফিরল নিত্য। ওর বাড়ির সামনে অনেক লোক জড়ো হয়ে আছে। গঙ্গারাম ভেজা চোখে আমার দিকে তাকালো। ঠাকুরমশাই, আপনি না থাকলে আজ। আমি নিত্যর মাথায় হাত রেখে বললাম, অনেক বড় হও নিত্য, অনেক বড় হও। ও আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকালো। গঙ্গারাম, আমি এবার আসি। সবার মুখ বিবর্ণ হয়ে গেল। আপনি কোথায় যাবেন ঠাকুরমশাই? আমি মৃদু হাসলাম। আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার যে আমায় ফিরতেই হবে। নিত্য আমার হাতটা খপ করে ধরল। তুমি যে বললে সব ভয় দূর করে দেবে, তবে কেন চলে যাচ্ছ? আমি ওর হাতটা আলগোছে আমার হাত থেকে সরিয়ে দিলাম। সবাই সব পারে না নিত্য। আমি আর দেরি করলাম না। আমি জানি আমার দুদণ্ড থেকে গেলেও ছেলেটার অনর্থ হতে পারে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সামনের পথ ধরে এগিয়ে আসতে লাগলাম। একবার পিছন ফিরে তাকালাম, সবাই দাঁড়িয়ে আছে আমার চলে আসার দিকে তাকিয়ে। চোখ দিয়ে অজান্তেই আমারও জল বেরিয়ে এলো। হে মহাদেব, প্রথমবার তুমি আমায় এইভাবে হারিয়ে দিলে। আমার কাছে যে আর কোনো পথই রইল না। আমি হেরে যেতে বাধ্য হলাম মহাদেব, আমার কোনো পথই রইল না। গ্রামের শেষ প্রান্তে একটা অসত্য গাছ পেলাম, তার গোড়ায় গিয়ে বসে গেলাম। শরীর আর নিচ্ছে না, কাল এমনিতেই ঘুম হয়নি, আর সকাল হতেই বেরিয়ে গেছি। মন যেদিকে সেদিকে আর বেরোয়নি। এদিকে বড় পথ, আমি এদিক দিয়ে গেলে সেই ট্রেন লাইনই পাবো। শুধু এদিকে একটু ঘুরে যেতে হয় বলে কেউ তেমন এই পথ ধরে যায় না। বনের পথটা ধরে আমার আজ আর ফিরতেও ইচ্ছে করলো না।
কেন যেন এই বন আর বনের জায়গাটার ওপর আলাদা একটা অরুচি তৈরি হয়েছে। বসে যে কখন ঘুমিয়ে গেছিলাম তার ঠিক নেই। পথিক কোথায় চলেছেন? কণ্ঠটা শুনে তাকিয়ে দেখি একটা মাঝবয়সী লোক একটা অল্প বয়সের বিধবা মেয়েকে নিয়ে ফিরছে। মেয়েটির বয়স ওই 14 কি 15 হবে। পরনে সাদা থান, মাথার চুল ছোট করে কাটা, সোনার মতো গাত্রবর্ণ কেমন ফ্যাকাশে তার, সাথে একটা বছর 2-3 ছেলের সন্তান। মনে হলো তারা এই গ্রামে থেকেই বেরোলেন। জিজ্ঞেস করলাম, আপনারা কোথায় যাবেন? লোকটি একটু করুণ সুরেই বলে উঠল, এই গ্রাম থেকে ফিরে চলেছি। কেন, আর বুঝি আসবেন না? লোকটি পাশে বসলেন। মেয়েটি বাচ্চাটা নিয়ে একটু পাশে গিয়ে বাচ্চাটাকে যা পাচ্ছে সেটা দেখিয়ে ভুলিয়ে রাখছে। আমার মেয়ে, বুঝলেন, ওই গ্রামে বিয়ে দিয়েছিলাম বছর কয়েক আগে। ও, ওর কম বয়সেই স্বামীর মৃত্যু হয়েছে। আপনি জানেন না ওই গ্রামে কেমন যেন দুর্ভোগ চলছে? হ্যাঁ, ওই প্যাচে পড়েই আমার জামাইটা মারা গেল। আমি মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আমায় একটা সাহায্য করতে পারবে মা? মেয়েটি আমার পাশে এসে বসলো। বলুন ঠাকুর মশাই। তোমার স্বামীর মৃত্যুর সময় কি তুমি আন্দাজ করতে পেরেছো ঠিক কিসের কারণে এইসব হতে পারে? তোমার কি কোনো ধারণা আছে এতে? মেয়েটি চারিদিকে তাকালো ভীত চোখে, তারপর আমার দিকে তাকালো। ঠাকুর মশাই, আমি আমার সন্দেহের কথা কাউকে বলিনি, আর ভয়ও লাগে, কারণ এতে তো জমিদার মশাইয়ের হাত আছে, বিপদ হতে পারে। তাই আমি এই গ্রাম ছেড়েই চলে যাচ্ছি, বাপের বাড়িতে চলে যাচ্ছি। মাঝখানে আমি আমার স্বামীকে হারালাম। তুমি নির্বিঘ্নে বলো মা, আমি চেষ্টা করব যাতে আর কেউ এই গ্রামে প্রিয় মানুষকে না হারায়। তুমি চাও না যে আর কারোর বিপদ না হোক? আমি বুঝতে দেব না যে আমি তোমার থেকে জেনেছি। দুপুর তখন, রোদও বেড়ে চলেছে। মেয়েটি শান্ত ভীত কণ্ঠে বলে উঠল, ঠাকুর মশাই, আমি জানি এটা বনদেবীর কাজ। বনদেবী? হ্যাঁ ঠাকুর মশাই। তুমি আমাকে সবটা বলো তো। গ্রামের অতীতকাল থেকে প্রত্যেকেই মেনে আসছে ওই গ্রামে আরও গভীরে বনদেবী বাস করেন। আমি তো এও শুনেছি তার নাকি 2 অনুচর আছে, একটা পুরুষ আর একটা মহিলা। বনদেবী তাদের সাহায্যেই বনের সব খবর রাখেন। আমি একটু শান্তভাবে ভাবলাম, আমার সাথেও দুজনের দেখা হয়েছে। একটা সেই সবুজ যে বনের পথে যেতে যেতে বনদেবী নিয়ে বলছিল, আরেকটা সেই মেয়ে যে রাতের আধারে ঘুরে বেড়ায়। এমনকি সেদিন রাতেও তেঁতুল গাছের তলায় সেই লোকটাকে মেরে ফেলতো যদি না আমরা যেতাম। মেয়েটি বলতে থাকে, গ্রামের লোকেরা যুগের পর যুগ ধরে তাদের পূজা করে আসছে। কথিত আছে বনের সমস্ত কিছু গ্রামের লোকগুলো নিজেদের দরকারের তাগিদে ব্যবহার করতে পারে, কিন্তু বন্যপ্রাণী হত্যা করা নিষেধ। বনের কোনো বৃক্ষের দিকে লোভী চোখে তাকানোও যাবে না। বনকে বনের মতো থাকতে দিয়ে প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করা যেতে পারে। ওই কাঠ, শাকসবজি, ফুল, ফল, মধু, জ্বালানি, এগুলোর উপর সব লোকেরই অধিকার আছে, কিন্তু যেগুলো করলে বনদেবী ক্রোধবর্ষণ করবেন সেগুলো করা নিষেধ ছিল। আমাদের নতুন জমিদার প্রতাপবাবু জমিদারিতে আসার পর বনের দামি শাল সেগুন গাছের দিকে নজর দেন। তার বাবার মৃত্যুর পর উনি বনদেবীর কথাটা পুরোপুরি কুসংস্কার বলে প্রচার করতে থাকেন। সেই প্রতাপবাবু বনের শাল সেগুন গাছের দিকে কুনজরে তাকালেন, আর তারপর মেয়েটি হারিয়ে যায় সেই দিনগুলোতে।
মেয়েটি হারিয়ে যায় অতীতে। একদিন তার স্বামী সূর্য ডাক পড়ে প্রতাপ বাবুর কাছে। ওখানে সূর্যের মতো গ্রামের আরো বেশ কয়েকজন জোয়ান যুবক ছিল, অন্তত 20 জন মতো হবে। রাত তখন 10টা হবে, সারা গ্রাম ঘুমে নিমগ্ন। প্রতাপ বাবু ফিস ফিস করে বললেন, বনের ভেতরে বেশ মূল্যবান শাল সেগুন গাছ আছে, সেইগুলো আমরা ভেবেছি চুপি সারে কেটে নিয়ে আসবো রাতের আঁধারে। জানো তো, আশেপাশের প্রত্যেকটা গ্রাম সেই গভীর বনকে ভয় করে। এইসব দেখলে কথাটা ছড়িয়ে যাবে চারিদিকে, তারপর বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। সাথে ভেবেছি ওই গভীরে থাকা কিছু প্রাণী শিকার করব, বনের পাশে ভোজ করা যাবে। কেউ সায় দেয়নি। আমরা পারবো না, ওই বন আমাদের দেবী, তার কাছ থেকে আমরা অনেক সাহায্য পাই। তার উপর দেবী তার অনুচর নিয়ে পাহারা দেন, কিছুতেই পাপ করতে পারবো না। তোমরা 3 গুণ বেশি হাজিরা পাবে। আমরা করব না। সমস্বরে কথাটা শোনা গেল। প্রতাপ বাবু এবার হাসলেন। প্রত্যেকের বাড়ি বিপদ এবার আমি ডেকে আনবো, দেখবে আমি কত ভয়ঙ্কর হতে পারি। লোক লাগিয়ে তোদের প্রত্যেকের বাড়ির একজন করে শেষ করব। দেখি এই কুসংস্কার তোদের বাঁচাতে পারি কিনা। সেই ভয়ে সকলেই রাজি হলো। এক রাতে তারা গিয়ে হাজির হলো সেই বনে, কিন্তু জমিদার বাবু গেলেন না। জঙ্গলে মশাল জেলে তারা যখন ঢুকছিল তখন অমাবস্যার আঁধার। কোনো গাছ থেকে পেঁচা ডাকছে একটা অদ্ভুত স্বরে, কোথাও একসাথে কতগুলো শিয়াল ডেকে উঠছে। প্রতাপবাবু তান্ত্রিকের সাহায্যে একটা মন্ত্রপুত চূর্ণ আর কবজ নেন, যেটা ওদের হাতে গিয়ে যেই জায়গায় কাজ করবে তার চারিদিকে গণ্ডি করে দিতে বলে। কিন্তু জমিদার বাবু তো আসেননি, তারা নিজেরাই গাছ কাটতে শুরু করে। এদিকে অমাবস্যার কালো আধার, আর তার ওপর বনদেবীর ভয়। বনদেবী তার 2 অনুচর নিয়ে বনের গাছ আর প্রাণীর খেয়াল রাখেন। এই ভয়টাই তাদের কাজ করছিল, কিন্তু হুকুম অমান্য করতে কেউ পারছে না। একটা করে গাছে কোপ দিতেই মনে হচ্ছিল কেউ যেন একটা কেঁদে উঠছে। কখনো মনে হচ্ছে কেউ একটা নুপুর পায়ে হাঁটছে, আর গাছ কেটে ওরা ফিরছে বন্যপ্রাণী শিকার করে। কথা ছিল পরদিন ওদের আবার যেতে হবে, কিন্তু পারল না। সেই রাতেই ঘটে গিয়েছিল একটা ভয়ঙ্কর ঘটনা। যেই কাঠুরেরা কাজ করছিল তাদের 2 জনের মৃত্যু হলো একই সাথে। আপনি গ্রামের প্রত্যেকটা মৃত্যু নিয়ে যদি একটু খবর দেখেন, শুধু যারা ওই রাতে গাছ কেটেছিল আর প্রাণী হত্যা করেছিল তাদের সবার মৃত্যু হয়েছে। কিন্তু তারা হয়তো আদৌ দোষী নয়, দোষী হলো সেই জমিদার প্রতাপ বাবু। আপনি সেদিন একজনকে বাঁচালেন, তাই না? কিন্তু এইভাবে আর কতজনকে বাঁচাবেন? একদিন ওরা সবাই শেষ হয়ে যাবে। ওই বনদেবীর ক্রোধের রোষানল তাদের পুড়িয়ে ছারখার করে দেবে। আমি যেমন আমার পরিবারকে হারিয়েছি, ঠিক তেমনি ওরাও হারাবে। মেয়েটির চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আমি ওর মাথায় হাত দিয়েই বললাম, শান্ত হও মা, তুমিই আমায় সাহায্য করবে এবার। চলো আমরা আসল অপরাধীকে ধরিয়ে দিই, আমরা এই আর ভুল হতে দেব না। তুমি পাশে থাকবে না মা আমার? থাকবো ঠাকুর মশাই। চোখের জল মুছে আমায় প্রণাম করলো মেয়েটি। ওর নাম পার্বতী। ও গিয়ে খবর দিল গ্রামের লোককে। জনে জনে সবাই ছুটে এলো গঙ্গারাম, লক্ষ্মী আর তার ছেলে নিত্য। নিত্য, আমি আছি, এই দেখো। আমি জানি তুমি থাকবে ঠাকুর মশাই। সেই রাতেই আরেকটা পুজোর আয়োজন করা হলো। গ্রামের পুরনো পূজারী মধুকর পূজারীকেও খবর দিয়ে আনা হলো। ওনার কাছেই আছে বনদেবীর সন্তুষ্টি মন্ত্র। উনি আমায় আজ সাহায্য করবেন। লোকটি বেজায় খুশি। আজ কতদিন হয়ে গেল বনদেবীর পূজা হয় না, এইসব নাকি কুসংস্কার। কিন্তু দেখলেন তো, এগুলো বাস্তব। আজ সবাই কেমন বিশ্বাস করছে। আপনি আবার গ্রামের লোকেদের পথ দেখাবেন মধুকর মশাই। যেই বন আমাদের এত কিছু দেয় তাকে ভুলে গেলে হবে?
রাত বেড়ে চলল। সামনে একটা বেদিতে পুরনো পাথরের বনদেবের মূর্তিও স্থাপন করলেন মধুকর বাবু। পাথরের মূর্তি অস্পষ্ট, শুধু দেখা যায় মাঝে একজন মহিলা আর তার দুদিকে দুজন যুবক যুবতী। পুজো শুরু হলো। আজ বুঝতে পারছি সেদিন কেন সে ধরা দিল না। আসলে সেদিন আমি অশুভ শক্তিকে ধরার জন্য যজ্ঞ করেছি, কিন্তু এখানকার বনদেবী তো কোনো অশুভ শক্তি নয়, সে শুভ শক্তি। মানুষের, বনের, বন্য প্রাণীদের সংকট মোচন আশ্রয়স্থল। পুজোর মন্ত্র কাঁপতে লাগলো আকাশ গর্জন করার সাথে সাথেই। আমি আর মধুকর মশাই একসাথে পুজো করে চলেছি আর যজ্ঞের আগুনে আহুতি দিয়ে চলেছি। মধুকর মশাই বলেছেন, বুঝলেন, দেবী রেগে আছেন। তাকে সন্তুষ্ট করা অনেক সময়ের ব্যাপার। আমাদের পরিবারে কেউ আমাদের ভুলে গেলে কি অভিমান করবে না? এটাও ঠিক তেমনই। আমরা যে তাকে ভুলে গিয়েছিলাম, তার অভিমান আমাদেরকে ভাঙতে হবে। তবুও যদি না আসে, চলুন না শেষ অবধি চেষ্টা করি। পিছনে বসে আছে গ্রামের লোক। আমাদের সামনে চালা ঘর করে তাতে মূর্তি রাখা, নৈবেদ্য সাজানো। বিশেষ করে বনদেবী আর তার অনুচরের সব চাইতে পছন্দ হলো মধু আর দুধ কলা। খুব ছোড়ো বাতাস শুরু হলো। সবগুলো প্রদীপও নিভে গেল। কেবল বিঁচে রইল মূর্তির সামনের প্রদীপ। আমাদের যজ্ঞের আগুন বাতাসে একবার এদিক একবার ওদিক করতে লাগলো। সমস্ত ভয়কে বুকে চেপে আমরা মন্ত্র পড়ে চলেছি। একবার মনে হলো আমার সামনে দিয়ে হেঁটে গেল সেদিনের সেই সবুজ। আবার একবার মনে হলো ওই সবুজ শাড়ি পরা রাতের আধারে ঘুরে বেড়ানো মেয়েটাও হেঁটে গেল অদ্ভুত একটা হাসি দিয়ে। একবার বুঝলাম নুপুরের শব্দই আঁধার আর ঝোড়ো বাতাসের মাঝে চলেছে এদিক আর ওদিক। দূরে সম্ভবত শৃগাল চিৎকার করে উঠল। প্রকৃতি আজ যেন প্রলয় সৃষ্টি করবে। আমি হাত জোর করে চিৎকার করে উঠলাম, প্রত্যেক পিতামাতা তার সন্তানকে ক্ষমা করে দেন। প্রত্যেক পিতামাতাই তার সন্তানের দুর্দিনে সন্তানের পাশে দাঁড়ায় অতীতের সব ভুলে। তবে তুমি কেন আজ এত অভিমান করে আছো মা? দেখা দাও, তুমি তোমার মধ্যে যে ভুল জন্মেছে তার সঠিক কারণ জেনে তুমি চলে যাও। অভিমান করে থেকো না, কিন্তু হ্যাঁ একবার অন্তত এসো মা। আসো তুমি। এই বৈকুণ্ঠপুরের প্রত্যেকটা লোক তোমায় কিছু বলতে চায়। এই তো জমিদার বাবু, এখানে হচ্ছে এইসব নাটক। আমি আর মধুকর বাবু একবার পেছনে ফিরে তাকিয়ে দেখি কতগুলো বল্লমধারী সিপাহী নিয়ে দাঁড়িয়ে আছেন একজন 40-এর মানুষ। বুঝলাম উনি জমিদার বাবু। লোকটি এগিয়ে সে হাসলেন। এইসব পণ্ড করে দাও। কেন বুঝছে না ওরা? বনদেবী আদৌ কেউ নয়। বোন আমার, আমি যা ইচ্ছে তাই করব। আমাদের ধাক্কা দিয়ে সেই সিপাহী যোগে সবকিছু উল্টে পাল্টে দিল। এসেছে যজ্ঞ করতে, এবার ওই তান্ত্রিক আর পূজারীকে বন্দি করবে। ওদের অন্ধকার কুঠুরিতে বাঘের মুখে ফেলে দেব। গঙ্গারাম আর গ্রামের অনেকেই ছুটে এলেন। এমন করবেন না, ওনাদের কোনো দোষ নেই। জমিদার বাবু হাসলেন। আগে আমি ওই মূর্তি ভেঙে দেব। আমি চিৎকার করে উঠলাম, দেবী, দেবী তুমি আসবে না? এই না তুমি মা? আসবে না তুমি দেবী? বলো আসবে না? সিপাহী আমাকে আর মধুকর বাবুকে বেঁধে নিলেন। জমিদার বাবু গেলেন মূর্তি ভাঙতে। ঠিক তখনই একটা বিশাল সাপ তার হাতে পেঁচিয়ে হাতের লাঠি দিল ফেলে। ছিটকে এসে পড়লেন প্রতাপ বাবু। আমি আর মধুকর বাবু পড়ে আছি মাটিতে, তাকিয়ে আছি আঁধারের দিকে। মনে হলো কিছু একটা আছে ওই আঁধারে। ঝড়ও থেমে গেল, হালকা বাতাস আছে। হঠাৎ আলোয় আলোকিত হলো সব দিক। দেখলাম এক অদ্ভুত নারী। একটা মাত্র প্রদীপের আলোতে স্পষ্ট তার সেই রূপ দেখলাম। দীর্ঘাঙ্গী, গাত্র বর্ণ খয়েরি সবুজের মিশ্রণে এক রং।
মাথার লম্বা জটা সর্বদা সর্পের ন্যায় মাথা দোলাচ্ছে, দুটো কালো চোখ, খয়েরি চোখের মনির তীক্ষ্ণ দৃষ্টি, সারা গায়ে সবুজ পাতার আবরণ, সাথে কি মিষ্টি একটা বুনো ফুলের সুঘ্রাণ তার উপস্থিতিতে। কে কে আমায় এত করে ডাকছে? প্রতাপ বাবু ইশারা করতে সিপাহী আমাদের মুখ চেপে ধরলেন, তারপর ভীত হয়ে এগিয়ে গেলেন দেবীর দিকে। আপনি আপনি এসেছেন দেবী? জানেন ওই তান্ত্রিক দুটো আমাদের পুজোর বিঘ্ন করছে, আমরা চাইছি আপনাকে স্থাপন করতে। বনদেবী কিছু বলার আগেই ছোট্ট নিত্য বলল, বনদেবী বলে নির্ভয় তার হাত ধরল। দেবীর ক্রোধান্বিত মুখ কেমন যেন শান্ত হয়ে গেল। ওর দিকে তাকিয়েই বলল, বলো তুমি। নিত্য আমার দিকে তাকে নিয়ে আসতে লাগলো। এই লোকগুলো তোমার পুজো করেছে, তুমি এসো। বনদেবীর আগমনে আমাদের বন্ধনও খুলে গেল। আমি আর মধুকর বাবু হাত জোর করে তার পায়ের কাছে পড়লাম। আপনি ভুল বুঝছেন দেবী, ওই জমিদার বাবু গ্রামের পুজো বন্ধ করেছেন। লোভের বশবর্তী হয়ে ভয় দেখিয়ে ওই গরিব মানুষগুলোকে সেদিন বনে পাঠিয়ে গাছ আর বন্যপ্রাণী হত্যা করেছেন। লোকগুলোর কোনো দোষ ছিল না দেবী, এই গ্রামবাসী আবার আপনাকে স্থাপন করবে। এগিয়ে এলো পার্বতীও। আমার স্বামীও তো নির্দোষ ছিল মাতা, সে আপনাকে দেবী জ্ঞান করতেন। চোখ ভিজে এলো বনদেবীর। পার্বতীর মাথায় হাতও রাখলেন তিনি। আমি ভুল করেছি, তবে কথা দিচ্ছি যাদের প্রাণ আমি নিয়েছি ভুল করে তাদের প্রত্যেকের পরিবারকে অগাধ উপহার দেব, কিন্তু তার আগে আমি ওই পাপীকে দণ্ড দেব। তারপর তাকাতেই দেখলেন ছুটে পালাচ্ছেন প্রতাপ বাবু আধার ধরে। চিৎকার করলেন বনদেবী, ওকে এনে ফেলো আমার সামনে। মুহূর্তে কালো কুণ্ডলীকৃত ধোঁয়া এনে ফেলল প্রতাপ বাবুকে। উনি হাত জোর করে চিৎকার করলেন, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, আর ভুল হবে না, ছেড়ে দাও আমায়। বনদেবীর মাথার কেশ তাকে দুদিক দিয়ে ধরল, তারপর দুটো হাত ছিঁড়ে ফেললেন। মুহূর্তে তার গলার পাও ছিঁড়ে ফেললেন। প্রতাপ বাবুর আর্ত চিৎকারে আকাশ বাতাস সেদিন তোলপাড় করে উঠেছিল। তাতে বিনাশ হয়েছিল সত্যিকারের এক অশুভ শক্তিরও। এতক্ষণ শুনছিলেন সমীর সরকারের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প তারানাথ তান্ত্রিক ও বৈকুণ্ঠপুরের কালো ছায়া। তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলেন বুবাই, বিভূতির চরিত্রে দীপ্তদীপ, কিশোরীর চরিত্রে সুদীপ এবং অন্যান্য চরিত্রে বর্ণালী, ঋট্টদ্বীপ, স্বাতি, কৃষ্ণা, দিগন্ত, সূর্যশঙ্কর, পম্পা, প্রত্যুষা, অর্পিতা, রূপঙ্কর, দেবজিৎ। আশা করছি আমাদের ইউনিক পরিবেশনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন গল্প শুনছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকের মতন ভূত কুঠিরের দরজা এখানেই বন্ধ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।